স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুনের মধ্যে বাংলাদেশকে $1 বিলিয়ন পর্যন্ত ঋণ দিতে পারে এডিবি। ব্যাংক লুটের টাকা পুতুলের সূচনা ফাউন্ডেশনে। প্রথম কার্যদিবসে উত্থান দিয়ে লেনদেন শুরু পুঁজিবাজারে। অগ্রিম 10,000 টাকা পাচ্ছেন ট্যানারি শ্রমিকরা। স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলাদেশে। সব নাগরিক ও সম্পদ বীমার আওতায় আনতে চায় সরকার। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ চায় বিটিএমএ। অস্তিত্ব বাঁচাতে লড়ছে টিকটক। ট্রাম্পের হুমকিতে মার্কিন পণ্যে শুল্ক কমাচ্ছে ভারত। মধ্যস্বত্বভোগীরা না থাকলে ঘরে খাবার পৌঁছাতো না। গুলশানে প্রধান কার্যালয়ের ভবন কিনছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশকে জুনের মধ্যে $1 বিলিয়ন পর্যন্ত ঋণ দিতে রাজি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এর মধ্যে ব্যাংক খাত সংস্কারের জন্য $500 মিলিয়ন এবং আরও $300 থেকে $500 মিলিয়ন দিতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য। তবে শর্ত হলো ব্যাংক সংস্কারের জন্য 2013 থেকে 23 সালের মধ্যে করা ব্যাংক কোম্পানি আইনের বিভিন্ন সংশোধনী বাতিল করতে হবে, যার মধ্যে অন্যতম হলো বেসরকারি ব্যাংকের পরিচালক সংখ্যা ও তাদের কার্যকাল কমানো। এছাড়া জলবায়ু মোকাবেলায় 16টি শর্ত পূরণ করতে হবে। সম্প্রতি এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক টাকেও কনিশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে এডিবির প্রতিনিধি দল বলেছে, তারা নীতি নির্ভর কর্মসূচির জন্য স্বল্প সুদে তহবিল সরবরাহ করতে পারবে এবং এই অর্থ জুনের মধ্যে পাওয়া যেতে পারে। ব্যাংক লুটের টাকা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে। এস আলমের দখলে থাকা ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও সিএসআর এর টাকা গেছে এই ফাউন্ডেশনের হিসাবে। আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক লুটের দায়ে অভিযুক্ত পিকে হালদারও সূচনা ফাউন্ডেশন টাকা দিয়েছেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন পুতুল সহ শেখ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে মামলা করে। পুতুলের সূচনা ও তদন্ত করছে সরকারের একাধিক সংস্থা। এর মধ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির হিসাবে সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে। ইতোমধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ওইসব তথ্য বিএফআইইউ-তে পাঠিয়েছে। বিএফআইইউ সেগুলো সমন্বয় করে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায় 2014 সালে প্রতিষ্ঠা করা হয় সূচনা ফাউন্ডেশন। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুল। মানসিক প্রতিবন্ধী ও তোদের সহায়তা করাই ছিল এর অন্যতম কাজ। প্রতিষ্ঠার পর থেকে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জমা হয়েছে 179 কোটি টাকা। এর বিপরীতে প্রতিষ্ঠানটি খরচ করেছে 114 কোটি টাকা। বাকি 65 কোটি টাকা জমা আছে। ওই অর্থসহ হিসাবটি এখন জব্দ অবস্থায় আছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 18 পয়েন্ট। বাকি 2 সূচক সরিয়া ভিত্তিক ডিএসইএস 4 পয়েন্ট এবং ব্লু চিপ সূচক ডিএস30 বেড়েছে 7 পয়েন্ট। লেনদেনের শুরুতে দাম বেড়েছে 200 কোম্পানির, কমেছে 73 এবং অপরিবর্তিত আছে 63 কোম্পানির শেয়ারের দাম। প্রথম আধা ঘন্টায় মোট 50 কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। ঢাকার মতোই লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 25 পয়েন্ট। লেনদেন হওয়া 45 কোম্পানির মধ্যে দাম বেড়েছে 24, কমেছে 14 এবং অপরিবর্তিত আছে 7 কোম্পানির শেয়ারের দাম। শুরুতেই মোট শেয়ার এবং ইউনিটের লেনদেন ছাড়িয়েছে 50 লাখ টাকা। চামড়া শিল্পের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত 5টি গ্রেডে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে না পেরে আপাতত প্রত্যেক শ্রমিককে গত জানুয়ারি বেতনের পাশাপাশি অগ্রিম 10,000 টাকা করে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিয়ন লিমিটেড। দুবাই ভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি ভিয়ন লিমিটেড ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আলোচনা করছে, যাতে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশে স্যাটেলাইট নির্ভর সেলুলার সেবা চালু করা যায়। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা কেন তেরজিওগ্নো। তাদের লক্ষ্য এমন সব বাজার সেবা পৌঁছে দেওয়া যেখানে স্থলভিত্তিক নেটওয়ার্ক এখনো পৌঁছায়নি। দেশের সব নাগরিক ও সম্পদকে বীমার আওতায় আনতে চায় সরকার। এ লক্ষ্যে একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই বিষয়ে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সভায় প্রাথমিক পর্যায়ে সব গার্মেন্ট কলকারখানায় কর্মরত শ্রমিক, মেট্রো রেল, ট্রেন সহ সব ধরনের যানবাহন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, শপিং মল সহ 6 খাতকে বীমার আওতায় আনার সিদ্ধান্ত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নিতে আইডিআরকে বলা হয়েছে। তাদের প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সভায় আইডিআর এর প্রতিনিধি বলেন, দেশের সব নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্য বীমা সুবিধার বিকল্প নেই। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 1,44,890 টাকা বিক্রি হবে, আর প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণ 1,38,300 টাকা এবং 18 ক্যারেট স্বর্ণ 1,18,000 টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 97,476 টাকা। দেশের টেক্সটাইল খাতের স্বার্থে সব স্থলবন্দরের কাস্টম হাউস ব্যবহার করে সুতা আমদানি বন্ধ করার অনুরোধ করেছেন বস্ত্র খাতের উদ্যোক্তারা। স্থলবন্দরের পরিবর্তে তারা সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি পরামর্শ দিয়েছেন। সম্প্রতি অর্থ উপদেষ্টাকে এ বিষয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। চিঠিতে বলা হয়েছে, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানগুলো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। এতে প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা পরিচালনা করার ফলে বিদেশি সুতার উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে, বেকারত্বের সংখ্যাও বাড়বে। বিটিএমএ বলছে, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, ডলারের সংকট, অস্বাভাবিক সুদ হার, এলডিসি গ্র্যাজুয়েশনের শর্ত পূরণের অজুহাতে রপ্তানি বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়ন সহ নানা কারণে টেক্সটাইল খাত সমস্যার মুখে পড়ে। এর মধ্যে ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাস্টম হাউস ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় স্থানীয়রা আনছেন। ফলে এই শিল্প নতুন চ্যালেঞ্জে পড়েছে। অস্তিত্ব সংকটে পড়েছে জনপ্রিয় ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম টিকটক। গত বছরের এপ্রিলে বাইডেন সরকার প্রণীত নতুন আইন অনুযায়ী আমেরিকার বাজারে নিষিদ্ধ ঘোষিত হতে পারে প্ল্যাটফর্মটি। টিকে থাকতে হলে আগামী 9 মাসের মধ্যে বাইডেন সরকার অনুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টিকটকের মালিকানা হস্তান্তর করতে হবে বর্তমান মালিক চীনের বাইটড্যান্সকে। নতুন এই আইন দেশটির সংবিধান পরিপন্থী উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছে টিকটকের আইনজীবীরা। টিকটক নিষিদ্ধ করার পেছনে আমেরিকা দেশটির জনগণের ব্যক্তিগত তথ্য প্ল্যাটফর্মটির মালিক বাইটড্যান্সের কাছ থেকে চীন সরকারের কাছে বেহাত হয়ে যেতে পারে। বিশেষ এক ধরনের ইস্পাত, বিলাসবহুল মোটরসাইকেল ও ইলেকট্রনিক সহ মোট 20টি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে ভারত। এসব পণ্যের বেশিরভাগই উচ্চ মূল্যের এবং এগুলোর উপর শুল্কের হারও তুলনামূলক বেশি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প সে কথা একাধিকবার উল্লেখ করে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উচ্চ মূল্যের পণ্যগুলোর ওপর থেকে শুল্ক কমাতে পারে নরেন্দ্র। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ঘোষণার সময় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। মধ্যস্বত্বভোগী ও মিলারদের অনেক সময় নেতিবাচকভাবে দেখা হয়, কিন্তু তারা না থাকলে ভোক্তার ঘরে খাবার পৌঁছাতো না বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ।
আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন। কনক্লেভের মূল বিষয় ছিল খাদ্য পণ্যের যৌক্তিক দাম, বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান। প্যানেল আলোচনায় অংশ নিয়ে ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, মধ্যস্বত্বভোগী ও মিলারদের আমরা অনেক সময় নেতিবাচকভাবে দেখি, কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, আমরা সাপ্লাই চেইনের অংশ নিয়ে দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, এ ধরনের ঢালাও মন্তব্য বাজার ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি করে এবং অন্যদের সুযোগ করে দেয়। ইসলামী ব্যাংক এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলেও তিনি জানান। গুলশানে 21 তলা একটি ভবনের 15 তলা কিনে নেবে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি। ব্যাংকটি প্রধান কার্যালয় স্থাপনের জন্য এক ভবনের বেশিরভাগ ফ্লোর কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এসব ফ্লোর কিনতে ব্যাংকটির খরচ হবে 450 কোটি টাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে আজ সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারধারীদের জানানো হয়েছে। 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। জুনের মধ্যে বাংলাদেশকে $1 বিলিয়ন পর্যন্ত ঋণ দিতে পারে এডিবি। ব্যাংক লুটের টাকা পুতুলের সূচনা ফাউন্ডেশনে। প্রথম কার্যদিবসে উত্থান দিয়ে লেনদেন শুরু পুঁজিবাজারে। অগ্রিম 10,000 টাকা পাচ্ছেন ট্যানারি শ্রমিকরা। স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলাদেশে। সব নাগরিক ও সম্পদ বীমার আওতায় আনতে চায় সরকার। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ চায় বিটিএমএ। অস্তিত্ব বাঁচাতে লড়ছে টিকটক। ট্রাম্পের হুমকিতে মার্কিন পণ্যে শুল্ক কমাচ্ছে ভারত। মধ্যস্বত্বভোগীরা না থাকলে ঘরে খাবার পৌঁছাতো না। গুলশানে প্রধান কার্যালয়ের ভবন কিনছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বিবিটিভি সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।